তো চলে এলাম প্রিয় ছাত্রীরা, তোমাদেরকে ফিজিক্স স্টাডি পয়েন্টের অনলাইন ক্লাসে স্বাগত জানাই। তো আজকে পড়ানো হবে তড়িৎ ক্ষেত্র, ইউনিট 1-এর চ্যাপ্টার 2 বা ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তো তার আমরা পড়ানো শুরু করার আগে কিছু কথা বলি। যে সমস্ত ছাত্রছাত্রীরা চ্যাপ্টার 1-এর মক টেস্ট দিতে পারোনি কিন্তু দিতে ইচ্ছুক, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আর পরবর্তী প্রতিটা মক টেস্ট এবং প্রতিটি ভিডিও দেখতে বা পরীক্ষা দিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে, যাতে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং তোমরা তা দেখতে পারো। তো আসি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। দেখো, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল কীরূপ হবে, অর্থাৎ আকর্ষণ বল না বিকর্ষণ বল কাজ করবে, তা ডিপেন্ড করছে আধান দুটির প্রকৃতির উপর। মানে যদি তারা সমজাতীয় আধান হয় তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কাজ করবে, আর যদি তারা বিপরীত আধান হয়, মানে একটা ধনাত্মক একটা ঋণাত্মক প্লাস মাইনাস হয়, তাহলে তাদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। তো কিন্তু তাদের এই আকর্ষণ বলের পরিমাণটা কীরূপ হবে তা নিয়ে প্রথম ধারণা দেন ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্ব, এবং তিনি তার সূত্ররূপে লিপিবদ্ধ করেন, যা কুলম্ব সূত্র নামে পরিচিত। এই প্রশ্নটা, এই কুলম্ব সূত্র বলতে কী বোঝো বা কুলম্ব সূত্র কী, এটা তোমাদের এইচএস এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ভাইটাল। তো চলো সূত্রটা দেখি না। দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার বা মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আবার বলছি, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি দুটো বিন্দু আধান Q1 আর Q2 নিলাম এবং তাদের মধ্যবর্তী দূরত্ব R ধরলাম, তাহলে এর গাণিতিক রূপটা কি পাবো আমরা না, F যদি আমি আকর্ষণ বা বিকর্ষণ বলটাকে F ধরি, তাহলে F প্রপোর্শনাল টু Q1 Q2 যখন আরটা স্থির থাকছে, মানে দূরত্ব স্থির। ক্লিয়ার? আবার বলতে পারি F প্রপোর্শনাল টু 1/r² যখন Q1 ও Q2 স্থির। ক্লিয়ার? তাহলে যদি উভয় পরিবর্তনশীল হতো, মানে দূরত্ব এবং আধানগুলো পরিবর্তনশীল হতো, তাহলে আমরা যৌগিক ভেদের সূত্র অনুযায়ী কি বলবো না, দুটো এক করে দিলে কি হয়ে যাবে, F প্রপোর্শনাল টু Q1 Q2/r²। ক্লিয়ার? তাহলে এবার তোমরা প্রতিক্ষেত্রে দেখেছো যে সমানুপাতিকটা চিহ্ন তুলতে গেলে, প্রপোর্শনাল চিহ্ন তুলে যদি আমরা ইকুয়াল চিহ্ন আনি, তাহলে কি আমরা একটা কনস্ট্যান্ট নিতে হয়, স্মল কে নিলাম, এটা সমানুপাতিক ধ্রুবক। সেই ধ্রুবকটাকে এখানে আমরা বলা হয় কি, এটাকে বলা হয় কি কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক। কি ধ্রুবক? স্থির তড়িৎ ধ্রুবক। ক্লিয়ার? কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক, এটাই হচ্ছে নিউটনের কুলম্ব সূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার? এবার এই কে এর মান দুটো বিষয়ের উপর নির্ভর করে, এক মাধ্যমের উপর আর ব্যবহৃত এককের উপর, ব্যবহৃত এককের উপর। ক্লিয়ার? যেমন আমি যদি সিজিএস এককে লিখি, তখন সিজিএস এককে কেটা হচ্ছে কি 1, তখন আমার কুলম্ব সূত্রের গাণিতিক রূপ কি হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে, F = Q1 Q2/r², Q1 Q2/r², কারণ কেটা থাকছে না। আর এসআই এককে যদি লিখি, তো এসআই এককে আমরা যখন লিখবো সেটা কি হয়ে যাবে, এই কেটা এসআই পদ্ধতিতে এসে যাচ্ছে এককে, কে সমান আসছে 1/4πε0, 1/4πε0। ক্লিয়ার? মানে ε0টা কি, ε0টা কি সেটা আমরা জানবো।
এই ইপসাইলন জিরোটাকে বলা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম অর ফ্রি স্পেস। কি বললাম? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, এখন এর মানটা, এর একক আর মাত্রা আমরা একটু পরে বের করছি, কিন্তু এখান থেকে আমরা গাণিতিক ইয়েটা পাচ্ছি কি না, গাণিতিক রূপটা কি পাচ্ছি? 1/4 পাই ইপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। ক্লিয়ার? তাহলে আমরা এসআই পদ্ধতিতে, সিরিজ পদ্ধতিতে কুলম্ব সূত্রে গাণিতিক রূপ পেয়েছিলাম কি F = Q1 Q2 বাই R স্কয়ার, কিন্তু এসআই পদ্ধতিতে আমরা সেটা পেলাম কি 1/4 পাই ইপসাইলন 0 Q1 Q2 বাই R স্কয়ার, যেখানে ইপসাইলন 0টা হচ্ছে কি আমার শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি অফ ফ্রি স্পেস অর ভ্যাকুয়াম। ঠিক আছে, এখন এর মাত্রা আর এককটা আমরা নির্ধারণ করব। দেখো আমরা এটা পেলাম, এখান থেকে আমি লিখতে পারি ইপসাইলন 0 ইকুয়াল টু 1/4 পাই ইন্টু Q1 Q2 বাই FR স্কয়ার। ক্লিয়ার? থ্যাংক ইউ। তাহলে এখান থেকে আমি বলতে পারি, দেখো ইপসাইলন 0 এর একক বলো কি হবে? Q1 এর একক কি? কুলম্ব। Q2 এর একক কি? কুলম্ব। বলের একক কি? নিউটন। দূরত্বের একক কি? মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। এটা হচ্ছে ইপসাইলন 0 একক। এবার যদি তুমি আসি যে ইপসাইলন 0 মাত্রা কি হবে, এর মাত্রা, ইপসাইলন 0 মাত্রা, এর মাত্রা কি হয় বলো? Q1 এর মাত্রা, Q2 এর মাত্রা আর F এর মাত্রা ইন্টু R স্কয়ারের মাত্রা। তাহলে Q1 এর মাত্রা কি? IT, এর মাত্রা IT, আর F এর মাত্রা আমরা জানি ml স্কয়ার t টু দি পাওয়ার -2, আর দৈর্ঘ্যের মাত্রা কি? l স্কয়ার, মানে l আর তার স্কয়ার l স্কয়ার। এখান থেকে দেখো পেলাম কি m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার 4, ও সরি ml টু দি পাওয়ার -2, এটাই ছিল। হ্যাঁ, বলের মাত্রাটা ভুলে গেছি, ml টু দি পাওয়ার -2। তাহলে এখান থেকে পাচ্ছি l টু দি পাওয়ার -3 আর t টু দি পাওয়ার, এটা উপরে হলে 4, 2 হচ্ছে, আর এই 2 এর 4 আর i স্কয়ার। এটা হচ্ছে মাত্রা, ইপসাইলন 0 মাত্রা পেলাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আরেক বলে রাখি, এই ইপসাইলন 0 মান আমরা পরীক্ষালব্ধ মান পেয়েছি। ইপসাইলন 0 মান পেয়েছি কি? আচ্ছা, এটা তোমাদের কিন্তু বোর্ডে পরীক্ষার সময় লিখতে হবে না, এটা আমি বললাম কনসেপ্টের জন্য, তোমাদের ধারণার জন্য। এখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেক মার্কসের পিছনে ধরো যে কীভাবে ভালো মার্কস পাবো, তো এটা না করে আগে যদি তোমরা প্রত্যেকটা টপিকে কনসেপ্ট ক্লিয়ার করো বা ধারণা ক্লিয়ার করো, তাহলে কিন্তু কোশ্চেন যেভাবে ঘুরিয়ে আসুন না কেন, তুমি প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে এবং তোমার মার্কসটা অটোমেটিকলি ভালো আসবে। তোমরা যারা জয়েন্ট দেবে তাদের ক্ষেত্রেও তো ঘুরিয়ে কোশ্চেন আসবে, তো সেই জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের প্রতিটা বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো এটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে না, এটা তোমাদের কনসেপ্ট হলো যে ইপসাইলন 0 এককটা করতে গেলো। এবার এখান থেকে একটা পরীক্ষালব্ধ মান আছে, ফিক্সড মান ভ্যালু আছে 8.8454 ইন্টু 10 টু দি পাওয়ার -12। এবার এককটা তুমি বলো, এখানে তুমি বলতে হবে কুলম্ব স্কয়ার নিউটন ইনভার্স মিটার টু দি পাওয়ার -2। ক্লিয়ার? এবার এই মানটা এই কে এর জায়গায় বসিয়ে দিচ্ছি, মানে কে সমান 1/4 পাই ইপসাইলন 0 এর মান বসিয়ে আমরা এটা মান পাবো কি 9 × 10⁹ কি না নিউটন মিটার স্কয়ার কুলম্ব টু দি পাওয়ার -2।
কুলম টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তা কি পেলাম? নিউটন মিটার স্কয়ার কুলম টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা নিউটন সূত্রের গাণিতিক রূপ পাচ্ছি কি না 9 × 10⁹ আর স্কয়ার। এটা হচ্ছে কি শূন্য মাধ্যমের ক্ষেত্রে নিউটন সূত্রের গাণিতিক রূপ। শূন্য মাধ্যমের ক্ষেত্রে বা নিউটন এককে কুলম সূত্রের গাণিতিক রূপ। নিউটন সূত্র বলছি, কুলম সূত্রের গাণিতিক রূপ। ক্লিয়ার? হ্যাঁ কিনা? এবার যদি আমরা এই একক আধান দুটিকে অন্য কোনো মাধ্যমে রাখি, সেক্ষেত্রে কি হবে? দেখো, অন্য কোনো মাধ্যম বলতে কি জল হতে পারে, তেল হতে পারে, কেরোসিন হতে পারে, মানে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে রাখি, সেক্ষেত্রে কি হবে? ক্লিয়ার? তাহলে আমি তখন লিখতে পারি, বা আমরা তখন লিখতে পারি কি FM, মানে আলাদা মিডিয়াম, তাই FM দিয়ে লিখলাম, রাইট? তোমরা F দিয়েও লিখতে পারো, নো প্রবলেম। এবার সেই FM ইকুয়াল কি লিখতে পারি? 1/4 পাই এপসাইলন ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। ইপসাইলনটা কি না ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ইপসাইলনটা কি ওই মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। ক্লিয়ার? এখন এই ইপসাইলনের মানটা আমরা একটু বের করব। কিভাবে? না আমরা F/FM করে দিলে দেখো F কি ছিল 1/4 পাই ইপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। আর এখন পাচ্ছি কি 1/4 পাই ইপসাইলন ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 4 পাই কেটে যাচ্ছে। তাহলে পাচ্ছি কি F/FM ইকুয়াল টু পাচ্ছি কি এটা 1/ε0 ইন্টু ইপসাইলন বাই ই সমান কি ইপসাইলন বাই ε0 সমান কি এটাকে আমরা ইপসাইলন আর দিয়েও লেখা অনেকে, আর বড় হাতের কে দিয়ে লেখা হয়, মেইনলি বড় হাতের কে দিয়ে লেখা হয়। এটা কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক, ওই মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। একে আরেকটা নাম দেওয়া হয় আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা। ওই মাধ্যমে আপেক্ষিক তড়িৎ ভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি। ক্লিয়ার? হ্যাঁ কি না? তাহলে আমরা এই মানটা যদি আমরা এখানে পুট করি, তাহলে কি পাচ্ছি? FM ইকুয়াল টু 1/, দেখো এখানটা আমরা পেতে পারি 4 পাই কে ইপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। তাহলে এটা পেলাম আমরা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম সূত্রের গাণিতিক রূপ। যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে, বা শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কুলম সূত্রের গাণিতিক রূপ FM ইকুয়াল টু 1/4 পাই কে ইপসাইলন 0 ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। ক্লিয়ার? হ্যাঁ কি না? এবার এখান থেকে তোমার অনেক সময় গাণিতিক কোশ্চেন আসে। ধরো আমি তোমাকে একটা গাণিতিক কোশ্চেন বলি যে আমরা একটু আগে বলেছি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা আপেক্ষিক তড়িৎ ভেদ্যতার মানটা একটা ধ্রুবক, তাহলে এটা ফিক্সড মান যে কোনো একটা মাধ্যমের জন্য। ধরো জলের ক্ষেত্রে একটা ফিক্সড মান, তেলের ক্ষেত্রে একটা ফিক্সড মান আছে, হ্যাঁ কেরোসিনের জন্য একটা ফিক্সড মান আছে, বুঝতে পারলাম? তাহলে এটা একটা ধ্রুবক কিন্তু পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা নিয়ে আমি পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আলোচনা আছে, তোমাদের চ্যাপ্টারে আছে, আমি বলবো। এটা একটা ধ্রুবক, এর একটা সংখ্যা মাত্র, একক নেই, কেন দুটো এর অনুপাত বলে। তো এর একটা ফিক্সড মান আছে, জলের ক্ষেত্রে একরকম, তেলের ক্ষেত্রে একটা ফিক্সড মান, কেরোসিনের ক্ষেত্রে একটা ফিক্সড মান। তো আমি ধরে নিচ্ছি
তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5, ধরি তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5, শূন্য মাধ্যমে আধানের মান 10 কুলম্ব, শূন্য মাধ্যমে আধানের মান 10 কুলম্ব হলে তেলে ওদের মধ্যে আধানের মান কত হবে? ক্লিয়ার? তাহলে 10 কুলম্ব বলছি, 10 নিউটন হলে, ধরো বললাম, আবার বলছি প্রশ্নটা, তেলের পরাবৈদ্যুতিক ধ্রুবক 5, শূন্য মাধ্যমে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বল 10 নিউটন হলে তেলে ওই মাধ্যমের মধ্যে আকর্ষণ বল কত হবে? এখন আমরা একটা থিওরি পেলাম এখান থেকে, কি F/Fm ইকুয়াল টু কে, হ্যাঁ কিনা, বড় হাতের কে কিন্তু, হ্যাঁ, এই এখান থেকে বলতে পারি Fmটা কি, যে কোনো মাধ্যমে, সেটা অয়েল হলে তাহলে আমি এখানে অয়েল লিখতে পারি তেলের ক্ষেত্রে, সমান কি লিখতে পারি, F/K অয়েল, মানে অয়েলের জন্য পরাবৈদ্যুতিক ধ্রুবক কে অয়েল, রাইট? এখান থেকে পেতে পারি, দেখো 10/5 সমান 2 নিউটন। কত নিউটন? 2 নিউটন। তাহলে ওদের মধ্যে আকর্ষণ বলটা কত হবে? যদি শূন্য মাধ্যমে 10 থাকতো তাহলে তেলে গেলে কত হবে? 5 নিউটন হবে। ক্লিয়ার? এ ধরনের কোশ্চেন আসে। এবার আসছি কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে যাই। তো কুলম্ব সূত্রের ভেক্টর রূপ বলার আগে কুলম্ব সূত্রের শর্ত, কি শর্ত না, ইহা বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য। আর 2 নম্বর হচ্ছে এটি সার্বজনীন নয় বা সর্বজনীন সূত্র নয়, কেন সর্বজনীন নয়? না, এটা এই সূত্র বিভিন্ন মাধ্যমের উপর নির্ভরশীল, তাই এটা সর্বজনীন সূত্র নয়। তাহলে এটা বিন্দু আধানের ক্ষেত্রে প্রযোজ্য, আর এটা বিভিন্ন মাধ্যমের উপর নির্ভরশীল, তাই এটাই সার্বজনীন নয়। ক্লিয়ার? এবার আমি তোমাদের কুলম্ব সূত্রের ভেক্টর রূপটা নিয়ে একটু আলোচনা করবো। আচ্ছা, ভেক্টর রূপ নিয়ে কেন আলোচনা করতে হচ্ছে? যেহেতু বল একটা, আমরা জানি কি বল একটা ভেক্টর রাশি, তাই না? বল যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে আমার সেই ভেক্টর রূপটা নিয়ে একটু আলোচনা করতে হবে। তাহলে ভেক্টর রূপ, কুলম্ব সূত্রের ভেক্টর রূপ। দেখো, আমি x y স্থানাঙ্কে দুটো বিন্দু আধান q1 আর তার সাপেক্ষে স্থানাঙ্ক ভেক্টর r1 আর এদিকে q2 আর তাদের অবস্থান ভেক্টর r2 ধরলাম, এটা মূল বিন্দু। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে এর গাণিতিক রূপটা কিরূপ হবে? দেখো, জাস্ট q1 q2 বাই 4 পাই ইপসাইলন 0, মানে শূন্য মাধ্যমে ধরছি, আর r স্কয়ার r ভেক্টর, এই r ক্যাপটা কি? r ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, একক ভেক্টর। তোমরা 11-এ পড়েছিলে একক ভেক্টর। তাহলে সেক্ষেত্রে কি এখান থেকে বলতে পারি r ক্যাপ ইকুয়াল টু r ভেক্টর বাই r, তাই না? এখান থেকে বলতে পারি r ভেক্টর, এখানে আমি এই মানটা এখানে যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? q1 q2 বাই 4 পাই ইপসাইলন 0 r কিউব r ভেক্টর। এটা হচ্ছে এটা ভেক্টর রূপ। এবার যদি আমি প্রত্যেকটা এতে আসি যে q1 আধানের জন্য q2 এর উপর আকর্ষণ বল কিরূপ হবে? q1, তাহলে কোনো মাধ্যমে q1 আধানের জন্য q2 এর উপর ভেক্টর রূপটা, আধানের অবস্থান ভেক্টর রূপটা কিরূপ হবে? তাহলে সেখানে আমি কি লিখতে পারি? f
কার সাপেক্ষে লিখছি আমি? r1 ভেক্টরের জন্য এই q1 এর জন্য q2 এর উপর এ, তাহলে যেটা লিখবো সেটা আগে দেব, যার কারণে এ করছি সেটা আগে দেবো, ঠিক আছে? কারণ কি হচ্ছে f12 q1 q2 বাই 4 পাই ইপসিলন 0 r21 স্কয়ার r1 ক্যাপ। তাহলে এই ক্যাপটা তুলতে গেলে আমি কি করব? q1 q2 4 পাই ইপসিলন 0 q21 ইনটু r ভেক্টর 21 ভেক্টর 21 r ভেক্টর। এই 21টা কি না, r21 ভেক্টর সমান কি, যার উপর বলটা প্রয়োগ করতে, তাহলে r2 থেকে বিয়োগ করবে কোনটা? r1টা। ক্লিয়ার? r2 থেকে r1টা আমরা বিয়োগ করব। ক্লিয়ার? তাহলে এটাকে আমরা এতে বলতে পারি কি, এই ভেক্টরটা। ক্লিয়ার? হ্যাঁ কি না? সেম বা অনুরূপভাবে আমরা বলতে পারি, যদি f মানে তার কারণে যদি q2 আধানের জন্য q1 এর উপর আকর্ষণ বলটা কিরূপ হবে? f21 ভেক্টর সমান q1 q2 বাই 4 পাই ইপসিলন 0 r12 ভেক্টর, এই 12 স্কয়ার, আর এখানে কি 12 ক্যাপ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? q1 q2 বাই 4 পাই ইপসিলন 0 r12 কিউব r12 ভেক্টর। ক্লিয়ার? সেম এখানে কি r ভেক্টর 12 সমান কি লিখতে পারি না, r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর, মানে কি q1 এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর, এদের অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমার কুলম্ব সূত্রের গাণিতিক রূপ। কুলম্ব সূত্রের গাণিতিক রূপ। এবার চলে আসি আমার এখান থেকে নিউটনের যে তৃতীয় সূত্রটা কিভাবে প্রযোজ্য হচ্ছে সেটা আমরা একটু দেখব। নিউটনের থার্ড ল। দেখো আমরা কি পেলাম? r21 ভেক্টর, r21 যখন লিখছিলাম তখন আমরা কি লিখছিলাম? r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, তাই তো? এখন যদি আমি মাইনাসটা কমন তুলে নিই তাহলে কি পাচ্ছি? r1 ভেক্টর মাইনাস r2 ভেক্টর। এটা আবার কি? এটা হচ্ছে মাইনাস, তাহলে এটা কি, এই মানটা কি মান? r ভেক্টর 12 ভেক্টর, তাই না? তাহলে এটা কি পেলাম? এখান থেকে আমি পেতে পারি f12 ভেক্টর সমান q1 q2 বাই 4 পাই ইপসিলন 0 r 21 কিউব 21 ভেক্টর। এটা যদি মানটা বসিয়ে দিই আমি কি পাবো? তাহলে এর ক্ষেত্রে আমি লিখতে পারি, এটার জন্য যদি লিখতে পারি কি লিখবো? মাইনাস q1 q2 বাই 4 পাই ইপসিলন 0 r ভেক্টর r কিউব 12 ইন্টু r ভেক্টর 12 সমান কি মাইনাস f21 ভেক্টর। হ্যাঁ কি না? তাহলে দেখতে পেলাম এরা পরস্পর সমান, আর বিপরীত চিহ্ন থাকার জন্য কি পাচ্ছি? যে বিপরীত, এরা সমান ও বিপরীত, মানে ক্রিয়ার প্রতিক্রিয়া, মানে কি নিউটনের থার্ড ল। ক্লিয়ার? নিউটনের থার্ড ল। তৃতীয় সূত্র। তো এবার আসছি, একটু বলি আর একটু, যে মহাকর্ষ বল আর এই স্থির তড়িৎ বলের
সাদৃশ্য আর বৈসাদৃশ্য, স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের মধ্যে তুলনা, স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের তুলনা, স্থির তড়িৎ বল আর মহাকর্ষ বলের তুলনা। প্রথমে আসি সাদৃশ্য। সাদৃশ্যটা কি? এদের মধ্যে কিছু সাদৃশ্য আছে। এক, এই দুটো বলই, আচ্ছা তার আগে বলি মহাকর্ষ বলটা একটু বলে রাখি। মহাকর্ষ বল মনে আছে তো, নিউটনের মহাকর্ষ সূত্র। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের পরস্পরকে তাদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণা তাদের কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখো ওখানেও বর্গ এখানেও বর্গ, তারা সাদৃশ্য, এরা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এরা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আমি লিখলাম না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দুজনেই সংরক্ষী বল, দুজনেই সংরক্ষী বল। সংরক্ষী বল কেন বলছি বা কনজারভেটিভ ফোর্স কেন বলছি না, এদের দ্বারা কৃতকার্য পথ নির্ভরশীল নয়, এদের দ্বারা কৃতকার্য পথ নির্ভরশীল নয়। 3 নম্বর আসি, শূন্য মাধ্যমে এরা ক্রিয়াশীল, শূন্য মাধ্যমেও এরা ক্রিয়াশীল। ঠিক আছে, মাধ্যমেও কাজ করতে পারে আবার শূন্য মাধ্যমেও ক্রিয়াশীল। এগুলো হচ্ছে সাদৃশ্য। এবার যদি আসি বৈসাদৃশ্য, বৈসাদৃশ্যের ক্ষেত্রে কি বলো, বৈসাদৃশ্যগুলোকে আমরা পার্থক্যের আকারে লিখতে পারি, কি বলতে পারি, এই যে স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী, স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী, আর ওরা কি খুব কম শক্তিশালী বা দুর্বল প্রকৃতি। এটা মাধ্যমের উপর নির্ভর করে, কয়েকটা স্থির তড়িৎ বল মাধ্যমের উপর নির্ভর করে, কিন্তু ওটি মাধ্যমের উপর নির্ভরশীল নয়। আবার বলছি, এক, স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী আর মহাকর্ষ বল ক্ষীণ শক্তিশালী বা দুর্বল প্রকৃতির। 2 নম্বর আসি, এরা মাধ্যমের উপর নির্ভরশীল, এরা মাধ্যমের উপর নির্ভরশীল, ওরা মাধ্যমের উপর নির্ভরশীল নয়। আর একটা কি বলতে পারি না, এক মিনিট, আর একটা বলা যেতে পারে যে মহাকর্ষ স্থির তড়িৎ বল আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণ বল হতে পারে। সমযোজীয় আধান হলে কি বিকর্ষণ বল করবে, আর বিকর্ষণ করবে, আর বিপরীত আধান হলে পরস্পরকে আকর্ষণ করবে। কিন্তু মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ বল হয়, মহাকর্ষ বল সর্বদা আকর্ষণ বল হয়। তাহলে আমার এখানে 3টে বৈসাদৃশ্য পেলাম। কি, এই বল অনেক বেশি শক্তিশালী, মহাকর্ষ বল স্থির তড়িৎ বল অনেক বেশি শক্তিশালী, মহাকর্ষ বল কি দুর্বল প্রকৃতি। 2 নম্বর আসছি, এই বল মাধ্যমের উপর নির্ভরশীল, কোন বল, স্থির তড়িৎ বল, আর মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভরশীল নয়। 3 নম্বর চলে আসছি, স্থির তড়িৎ বল আকর্ষণ বল হতে পারে, বিকর্ষণও হতে পারে, কিন্তু মহাকর্ষ বল সর্বদা কি হবে, আকর্ষণ বল হবে। তো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।